বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটার অনেক কিছু করার আছে বলে আমি মনে করি। সেটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতার ক্ষেত্রে অনেকেই রাজনৈতিক প্রয়োজনে রাজনৈতিক দলে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আসলে সম্মুখ সারিতে থেকে একটা পরিচিত মুখ হয়েও কেন আসলে কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম না, কিংবা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে আসলে কেন যুক্ত হলাম না, এই প্রশ্নটা আসলে অনেক জায়গা থেকে শুনেছি, কিন্তু কখনো উত্তর দেওয়া হয়নি। আপনার প্রশ্নের ক্ষেত্রে যদি বলতে যাই, গণঅভ্যুত্থানের শুরুর দিকে আসলে প্রথম যখন আমাদের উপরে সরাসরি আঘাত হানা হয়, সেই 15ই জুলাই ভিসি চত্বরে আসলে প্রথম আমি আহত হয়েছিলাম। সেখানে সেই আহত হওয়ার সেই মুহূর্তটা আমাদের উপর যখন সেই নির্মম অত্যাচারটা হয়, সেই নির্মম স্মৃতিটা আসলে 16 তারিখ যখন হসপিটালের বেডে থেকে স্মরণ করছিলাম, সেই সাথে সাথে যখন আমার ভাই আবু সাহিদের শহীদ হওয়ার ঘটনাটা আমাদের চোখের সামনে আসে, তখন আসলে ওই সময়টাতে দাঁড়িয়ে একটা পণ করে ফেলি যে এই শহীদের রক্তের হিসাব আমরা নিব, যারা আসলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করার জন্য, একটা একনায়কতন্ত্র গঠন করার জন্য, নিজেদের স্বৈরাচারিত্ব এস্টাবলিশড করার জন্য একটা স্বাধীন দেশে একটা যৌক্তিক আন্দোলন করা শিক্ষার্থীদের উপরে এইভাবে অকাতরে গুলি চালিয়ে শহীদ করতে পারে, এই হিসাবটা আমরা নিয়ে ছাড়ব। তো সেই জায়গা থেকে যখন আমি আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যখন রাস্তায় থেকেছি, সেই 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রত্যেকটা সময় মনে হয়েছে যে আমরা এখনও আসলে আমাদের সেই লক্ষ্যে এখন পর্যন্ত অর্জিত হতে পারিনি। এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনও বাংলাদেশে বিরাজমান। সর্বত্র সব প্রতিষ্ঠানে, সবগুলো জায়গায়, সবগুলো ইনস্টিটিউশন আসলে বাংলাদেশে ধ্বংস করে গিয়েছে এই একটা ফ্যাসিবাদী শাসনামল। তো সেই জায়গা থেকে আসলে আমাদের লড়াইটা অনেক দীর্ঘ। 5 তারিখে যখন আসলে হাসিনা পালিয়ে যায়, তখন কয়েকটা মুহূর্তের জন্য হলেও একটু স্বস্তি পেয়েছিলাম, হয়তো বা আমাদের দায়িত্বটুকু শেষ। কিন্তু সন্ধ্যার পরে যখন আবার বিভিন্ন জায়গা থেকে খবর আসে, ফোন আসতে থাকে যে বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর হচ্ছে, হামলা হচ্ছে, পরিকল্পিতভাবে একটা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, তখন আসলে অনুধাবন করেছি যে আমাদের দায়িত্ব বা আমাদের জার্নিটা শেষ নয়, বরং মাত্র শুরু। তো সেই জায়গা থেকে মনে করি এখনও অনেক কিছু করার আছে। সেটা শুধুমাত্র রাজনৈতিক দলে গিয়ে নিজের জন্য কি নয়, কিংবা রাজনৈতিক দলে যারা কাজ করছে তারা যে শুধুমাত্র নিজের জন্য কাজ করছে, বিষয়টা এমন নয়। তারাও কিন্তু দেশের জন্য, দশের জন্য চিন্তা করছে। তো সেই জায়গা থেকে আমার আপাতত মনে হচ্ছে যে আমার রাজনৈতিক দলে যাওয়ার প্রয়োজন নেই। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে, এই শহীদদের ব্যানারের থেকে তাদের জন্য কাজ করি এবং দেশের মানুষের জন্য কথা বলি। এবং আরেকটা বিষয় আপনি যেটা উল্লেখ করেছেন যে এই ব্যানারের প্রয়োজনীয়তা কী, অবশ্যই এই ব্যানারের প্রয়োজনীয়তা আছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা না চাইতেই যে জিনিসগুলো পাওয়ার কথা ছিল, যে জুলাই সনদ, জুলাইয়ের ঘোষণাপত্র, আহত শহীদ পরিবারদের পুনর্বাসন, আহতদের সঠিক চিকিৎসা, তাদের তালিকা চূড়ান্তকরণ থেকে শুরু করে নানাবিধ কাজ আমাদের না চাইতেই যেগুলো পাওয়ার কথা ছিল, পাওয়া উচিত ছিল বলে মনে করি। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও নানা ধরনের গড়িমসি চলছে। অনেক মহলে এই বিষয়গুলো যাতে না হয়, বাস্তবায়ন না করা যায়, সেই বিষয়ে নানা তৎপরতা চালাচ্ছে। সেই জায়গা থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটার অনেক কিছু করার আছে বলে আমি মনে করি। সেটা অনেক বলতে অনেক, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই বিষয়গুলো নিয়ে আসলে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই কথা বলতে না পারে 24-এর এই গণঅভ্যুত্থানের পরে, তাহলে আসলে আমি মনে করি অন্য কোনো ব্যানার থেকে এগুলো অবশ্যই উত্থাপন করবে, কিন্তু বৈষম্য বিরোধী ব্যানার থেকে এটা প্রথমত এবং প্রধানভাবে উত্থাপন করা উচিত, এবং তাদের এটা ফার্স্ট প্রায়োরিটির বেসিসে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। আমরা দেখেছি যে তালিকা করার ক্ষেত্রে আসলে সরকারি একটা সেল ছিল, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল, সরকারি যে সেলটা ছিল, কমিশন ছিল, একটা স্বাস্থ্য উপকমিটি ছিল। আমরা দেখেছি সবাই সবার মতো করে কাজ করেছে, কিন্তু এর মধ্যে দিয়েও আসলে নানা ফাঁকফুক করে যারা আসলে জুলাইয়ের সময়টাতে কোনোভাবে আহত হয়েছিল, এটা আসলে খুব বড় সংখ্যা এমনটা না, কিন্তু হাতে গোনা কিছু সংখ্যক মানুষ হলেও এই ভুয়া কিংবা ফেক যারা আসলে এই তালিকার মধ্যে ঢুকে গিয়েছে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, বিশেষ করে তালিকার ক্ষেত্রে, তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। কেননা এইটা শুধুমাত্র যে তারা একটা আহত শহীদ পরিবারদের বা কিংবা তাদের একটা তালিকা করছে, বিষয়টা এমন না, তারা একটা ইতিহাসের দলিল লিখছে। সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং আরও বেশি সতর্কতার সাথে এই বিষয়গুলো ভেরিফাই করে কাজ করা উচিত। এবং এই বিষয়গুলো নিয়েও ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছে, সেখানে অনেক ছাত্র প্রতিনিধি আছে যারা কাজ করছে।
আমি নিজেও আসলে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল যেটা, সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলাম। সেখানে বেশ কয়েকটা ভুয়া আহত, যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে আহত না, কিন্তু আহত হওয়ার সুবিধা নিতে চাচ্ছিল, সেই বেশ কয়েকটা ঘটনা খুঁচিয়ে দেখে এবং এই বিষয়ে অভিযোগ করে তাদের নাম বাতিলের যে কাজগুলো আমরা করেছি। এবং এক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছাত্র প্রতিনিধিরা অনেক ক্ষেত্রেই যুক্ত আছে, কিন্তু তারপরও আসলে বলা চলে যে আইন যতটুকু থাকে তার ফাঁকফোকর অনেক ক্ষেত্রে থাকে। তো সেই জায়গা থেকে আসলে এইসব ফাঁকফোকর ব্যবহার করে কিংবা অসাবধানতার ক্ষেত্রে দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে আবার পুনর্বিবেচনা করে তাদের তালিকা আবার রিচেক করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে ওই নামগুলো আবার বাতিল করা হচ্ছে এবং আমি মনে করি যে পরবর্তীতে এই তালিকা চূড়ান্ত করার একদম সর্বশেষ ধাপে এগুলো আবার রিফাইন করা হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.